মুম্বাইতে ৮-এর দশকেই যে গানের বদলটা এলো, মানে ওই ডিস্কো সং এবং অন্যান্য, বাবার সেগুলো ভালো লাগতো না। তাছাড়া নিজের শহরে কিছু করার তাগিদ বহুদিন থেকেই বাবার মধ্যে দেখা যাচ্ছিল। তাই শেষ পর্যন্ত কলকাতায় ফিরে আসার সিদ্ধান্ত নিলেন তিনি। যদিও হেমন্ত মুখোপাধ্যায় বারণ করেছিলেন, বলেছিলেন, শোনে, তুমি শিল্পী, বিজনেসম্যান তো নও, যা করার এখান থেকেই করো না বাবু। বিজনেসম্যান বলার কারণ, বাবা এখানে এসে একটা বিশ্বমানের স্টুডিও বানাতে চেয়েছিলেন, কিন্তু হেমন্ত জেঠু ঠিকই বলেছিলেন। বাবা বিরাট ধাক্কা খান সেই স্টুডিও বানিয়ে। বেহালার কাছে একটা জায়গা ভাড়া নেওয়া হয়, সেখানে বানানো হয় সাউন্ড অন সাউন্ড নামের স্টুডিওটি। কিন্তু মুশকিল হলো, জায়গাটা কেনার সময় বাবাকে বলা হয়নি ওটার উপরে একটা ওষুধের ফ্যাক্টরি রয়েছে। আমার আত্মভোলা বাবাও খুব একটা যাচাই করে নেননি। ফলে গান রেকর্ডের সময় উপর থেকে ঠক ঠক করে শব্দ আসতো। ফলে যখন টেক নেওয়া হতো, তখন ওপরে গিয়ে বলতে হতো চুপ করতে, নয়তো কাজ করা যেত না। কিন্তু ওইভাবে তো আর বেশি দিন চলতে পারে না। বাবার স্বাদের স্টুডিওটাও চলল না। আমার বাবা, যিনি সারা জীবন মানুষকে বিশ্বাস করে এসেছেন, তিনি ঠকে গেলেন। একে কাজ কমিয়ে দেওয়া, তার উপর আর্থিক ক্ষতি। বাবা মেনে নিতে পারলেন না। সলিল চৌধুরীকে কেউ বুঝলই না। বাবা আর আমি যখন বসে থাকতাম অবসরে গান শুনতাম, তখন তিনি দুঃখ করে বলতেন, এখন আমাকে কেউ আর পাত্তা দিল না রে মানা, দেখিস হয়তো পরে দেবে। আমি চলে যাবার পর আমার গান নিয়ে রিসার্চও হবে। আসলে আমাদের ভারতবর্ষে যা রীতি, জীবিত থাকাকালীন কেউ মর্ম বোঝে না, সেটা বোধহয় বুঝতে পেরেছিলেন বাবা। তাই শেষ 10 বছর একা থেকে গেলেন তিনি। কেউ কিন্তু তার সঙ্গে দেখা করতে আসতো না। কষ্ট পেয়েছিলেন ভীষণ, খানিকটা ডিপ্রেশনে। স্ট্রোকটা বোধহয় সেই কারণেই হলো। বাবার কথা বললেই চোখে জল এসে যেত আমার, আর একটাই ছবি চোখের সামনে ভেসে আসতো। বাবার হাত পিয়ানোর রিডে, চোখ বন্ধ করে তিনি বাজিয়ে চলেছেন। এদিকে মা, সঞ্চারী আর আমি একসঙ্গে হারমোনি করে গাইছি সুরের এই ঝর্ণা। বাবা সবসময় বলতেন, একজন শিল্পী তার নিজের নিয়মে চলে, নিজস্বতা নিয়ে। কোনো নিয়ম তাকে বেঁধে রাখতে পারে না। তাই নিজের বামপন্থী আদর্শে ভর করে সারা জীবন লক্ষ্যে অবিচল থেকে গিয়েছিলেন তিনি। দেশের শাসকদের কাছ থেকে কোনোদিন কোনো সম্মান পাননি। বহু বাধা এসেছে, কিন্তু থোড়াই কেয়ার করে এগিয়ে গিয়েছেন সামনের দিকে। তাই জীবন শেষ হলেও একা হয়েছেন তিনি। তখন নিশ্চয়ই কষ্টও পেয়েছেন। কাছের মানুষদের বিশ্বাস ভঙ্গ পীড়া দিয়েছে তাকে। একমাত্র মৃণাল সেন, ঋষিকেশ মুখার্জি ছাড়া তো কেউ শেষ সময় দেখা করতেও আসলো না। বাবা যখন বাড়িতে ছিলেন, আমি দেখতাম পেনটা খাতার উপর ধরে বসে থাকতেন, লিখতেন না। মনে হয়তো আঁকিবুকি কাটতো হাজার সুর। সেই লেখাগুলোই হয়তো এখন দেখতে পাচ্ছি আমি। নিজের মানুষকে ভালোবেসে লিখে যাওয়া হাজার কথা ও চিঠি আমাকে কষ্ট দিচ্ছে খুব, কিন্তু গর্ব হচ্ছে, কারণ মানুষটা আমার বাবা, আর আমি তার কন্যা অন্তরা চৌধুরী। তবে সুযোগ্যা কিনা বলতে পারবো না।